রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে মিথ্যাবাদী সেটা তিনি নিজেই প্রমাণ যারা দিন থাকা সত্ত্বেও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তিনি বৈঠক করলেন এবং সেটা লাইভ স্ট্রিমিং করলেন এবং সেটা জুনিয়র চিকিৎসকদের কিন্তু না জানিয়ে কে অভিযুক্ত কে দোষী তার যে ব্যাকরণগত এবং আইনগত যে সংজ্ঞা মুখ্যমন্ত্রীকে বুঝিয়েছেন আমি ওদের প্রত্যেককে সাধুবাদ জানাই এবং আমি অবশ্যই বলবো যে জুনিয়র চিকিৎসকরা তো যথার্থ আন্দোলন করছে সে চাইছে আমি রেজিগনেশন দেব না গ্রহণ হবে না তোমাকে আর একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে দেওয়া হলো কেন তার কারণ হচ্ছে সে প্রমাণ করেছে সে দুর্নীতি নিজে অনশন করেছিলেন বলে উনি নিজে দাবি করেন আসলে তো উনি তো অনশন করেননি অনশনের নামে নাটক করেছিলেন লাশ হয়ে যাওয়ার পরে লাশ যখন কবরস্থ হচ্ছে সেই কবরেরও তোলা এবং দেখুন কবর মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র তোলার জন্য মমতা ব্যানার্জি কবরস্থানকে তোলা তুলতে ওর দলের ওই গুন্ডাদের ও দিয়ে রেখেছে ওখান থেকে তোলা তোল আমাকে 75-25 দিয়ে মমতা ব্যানার্জি আসলে এই যে দেখেন না মুসলিম দরদি মুখ তৈরি করার চেষ্টা করেন আসলে উনি কোনোভাবেই চান না যে মুসলিম সমাজ আগিয়ে ওয়াকফের সম্পদ কেড়ে খাচ্ছে এই যে মুসলমানদের সমাজের কোনো উপকার হয়তো লাইভ স্ট্রিমিং যেটা নিয়ে মুখ্যমন্ত্রী প্রথম থেকে একেবারে না বলতেন বিচারাধীন বিষয়ে লাইভ স্ট্রিমিং চলবে না কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করলেন লাইভ স্ট্রিমিংয়েই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে মিথ্যাবাদী সেটা তিনি নিজেই প্রমাণ করে ছেড়েছেন এর আগের দিন বলা হলো যে লাইভ স্ট্রিমিং কোনোভাবেই সম্ভব নয় তার কারণ মামলাটি বিচারাধীন তাই লাইভ স্ট্রিমিং সম্ভব নয় তারপরের দিন বিচারাধীন থাকা সত্ত্বেও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তিনি বৈঠক করলেন এবং সেটা লাইভ স্ট্রিমিং করলেন এবং সেটা জুনিয়র চিকিৎসকদের কিন্তু না জানিয়ে ফলে বুঝতেই পারা যাচ্ছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য তিনি নিজেই উঠে পড়ে লেগেছেন আসলে তিনি যে মিথ্যা কথা বলতে বলতে তিনি বুঝতেও পারেন না যে তার মিথ্যাগুলো সমস্ত কিছু জনগণের সামনে উন্মোচিত হয়ে যাচ্ছে এবং এই আরজিকর সহ বিভিন্ন কাণ্ডে দেখেছেন তিনি বারবার মিথ্যা কথা বলেছেন তিনি আবারও প্রমাণ করলেন যে তিনি একজন মিথ্যাবাদী সেদিক থেকে দেখা গেল অনিকেত মাহাতোর সঙ্গে কার্যত বাক বিতণ্ডা চলল মুখ্যমন্ত্রীর এবং আমি বলবো শুধু অনিকেত মাহাতো নয় ওখানে উপস্থিত জুনিয়র চিকিৎসকদের যে প্রতিটি শব্দবন্ধ এবং আমি বিশেষ করে যে মেয়েটি একেবারে যথার্থই কে অভিযুক্ত কে দোষী তার যে ব্যাকরণগত এবং আইনগত যে সংজ্ঞা মুখ্যমন্ত্রীকে বুঝিয়েছেন আমি ওদের প্রত্যেককে সাধুবাদ জানাই এবং আমি অবশ্যই বলবো যে জুনিয়র চিকিৎসকরা তো যথার্থ আন্দোলন করছিলেন এবং তারা যে 10 দফা দাবিতে আন্দোলন করছিলেন প্রতিটি দাবিই কিন্তু জনগণের দাবিও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে পর্বত প্রমাণ দুর্নীতি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে দুর্নীতি হাসপাতালগুলোতে নিরাপত্তা নেই যে রেফারাল সিস্টেম মানে ধরুন একটা মুর্শিদাবাদ থেকে একটা পেশেন্ট রেফার করে পাঠিয়ে দেওয়া হচ্ছে কলকাতায় কিন্তু কলকাতার কোন হাসপাতালে সেই চিকিৎসা পাবে সেই রোগী বা রোগীর পরিবার কিন্তু জানেন না তারা বলছেন একটা সঠিক পদ্ধতি মেনটেন করা হোক যে কোথায় বেডটা ফাঁকা আছে কোন হাসপাতালে গেলে যিনি চিকিৎসা পেতে পারেন তার একটা সঠিক তথ্য দেওয়া হোক এতে উপকৃত হবে কে রোগী বা রোগীর পরিবার মুখ্যমন্ত্রী সেটা চান না ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতি হয়েছে তার ফলে কি হয়েছে নিম্ন মেধাসম্পন্ন চিকিৎসক বা নিম্ন মেধাসম্পন্ন নার্স বা নিম্ন মেধাসম্পন্ন স্বাস্থ্যকর্মী নিয়োগ হয়েছে অর্থাৎ জনগণ বাধ্য হচ্ছে নিম্ন মেধাসম্পন্ন চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে তারা বলছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতির তদন্ত হোক শিক্ষাক্ষেত্রে যে ধরনের দুর্নীতি হয়েছে একইভাবে দুর্নীতি হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে এই যে ধরুন বিভিন্ন যে ওষুধ প্রকিওর হয় সেই ওষুধ প্রকিওরমেন্টের ক্ষেত্রে ওষুধের মানের ক্ষেত্রে সঠিকভাবে নজরদারি চালানো এটা উচিত সরকারের কিন্তু সরকার যদি সেটা না করে তাহলে সেটা সত্যি সত্যিই জনগণের কাছে এটা পীড়াদায়ক কিন্তু মুখ্যমন্ত্রী তিনি তো আর এই জনগণের পীড়া নিয়ে তিনি ভাবিত নন তিনি অনেক বেশি ভাবিত সন্দীপ ঘোষ অভিক দে এদের নিয়ে বিরূপাক্ষ এদের নিয়ে তার কারণ হচ্ছে তার দলটি যেহেতু দুষ্কৃতি নির্ভর এবং বিশেষ করে দুর্নীতিগ্রস্ত মানুষের স্থান তার দলের সর্বাগ্রে ফলে সে চেষ্টা করে সবসময় যে দুর্নীতিগ্রস্ত মানুষ কোথায় কোথায় আছে সেগুলোকে খুঁজে বের করতে এবং দেখবেন খুঁজে বের করে তাদের প্রতিটি দপ্তরে তাদের মাথায় বসিয়ে দেওয়া হয় একই কাণ্ড দেখেছেন সন্দীপ ঘোষের ক্ষেত্রে খুঁজে 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 যে কে সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত
কে দুষ্কর্ম বেশি করতে পারে তাকে ধরে প্রিন্সিপাল করো। সে চাইছে আমি রেজিগনেশন দেব, না গ্রহণ হবে না, তোমাকে আর একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে দেওয়া হলো। কেন? তার কারণ হচ্ছে সে প্রমাণ করেছে সে দুর্নীতিগ্রস্ত, প্রমাণ করেছে সে দুষ্কর্ম করতে পারে, অতএব মুখ্যমন্ত্রীর কাছে তার গ্রহণযোগ্যতা বেশি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই গ্রহণযোগ্য যে যত বেশি দুষ্কর্ম করতে পারবে বা যে যত বেশি দুর্নীতিগ্রস্ত হবে। বৈঠকের পর এক জুনিয়র চিকিৎসক বললেন যে এই রাজ্যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। একেবারে আমার এক বন্ধু মজা করে বলে যে মানে মুখ্যমন্ত্রী মানে অনেকটা অবস্থা এরকম, অন্যান্য মন্ত্রীদের ওদের উল্টানো কচ্ছপের মতো অবস্থা, যেমন কচ্ছপ যখন উল্টিয়ে দেবে তখন দেখবেন হাত পায়ে হাত দুটো এরকম এরকম করবে, কিন্তু সে আর আগাতে পারবে না। তো রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীদের অবস্থা সেটাই, মুখ্যমন্ত্রী কচ্ছপের মতো, উল্টানো কচ্ছপের মতো। ওর দপ্তরে যায় সকলে, উঠলো, তারপরে মুখ্যমন্ত্রী তাদের ধরে উল্টে দেয়, তারা হাত পা ছড়ে কিন্তু আগাতে পারে না। যা করবেন সকলেই চেয়ে আছে মুখ্যমন্ত্রীর দিকে, যা করবে সেই করবে। দুর্নীতি করছেও সে, সব কিছু উদ্ধার করবে সে, এটা হওয়া উচিত নয়। প্রশাসনিক ব্যবস্থায় একটা তার তো একটা প্রপার চ্যানেল থাকবে, যার নির্দিষ্ট কাজ সে নির্দিষ্ট কাজকর্ম করবে, কিন্তু তা তো করবেন না। যে কোনো স্বৈরাচারী শাসকের এই ধরনের প্রবণতা থাকে, মমতা ব্যানার্জির ক্ষেত্রেও সে একই প্রবণতা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন যে আমি আইন পড়েছি, সেদিক থেকে আপনি একজন আইনজীবী, যখন বলছেন যে অভিযোগ থাকলেই তাকে অভিযুক্ত বলা যায় না, তার মানে কি আপনারা এতদিন ভুল জানতেন আইনজীবী হিসেবে? জনগণ সব থেকে ভালো জানেন। দেখুন, মুখ্যমন্ত্রীর কাছে আইনে ব্যাখ্যা পাবো বা মুখ্যমন্ত্রীর কাছে ব্যাকরণগত শুদ্ধ শব্দ পাবো, এটা আশা করি না। আমি যেমন আশা করি না, জনগণও আশা করে না। তার এখনো পর্যন্ত গভর্নমেন্ট আর গভর্নমেন্টের পার্থক্য এখনো পর্যন্ত জনগণ বুঝতে পারেনি। আমি জানি না অন্যান্য কেউ বুঝতে পেরেছে কিনা, তার দলের লোকজনেরা। যাই হোক না কেন, মুখ্যমন্ত্রী তিনি যে অনেক ভুলভাল কথাবার্তা বলেন এবং ভুলভাল কথার জন্য তিনি বেশ প্রসিদ্ধ হয়ে উঠেছেন। ফলে একজন 23-24 বছরের একজন জুনিয়র চিকিৎসক তাকে সংজ্ঞা শিখিয়ে দিয়েছে যে অভিযুক্ত কী, দোষী কী, তার ব্যাকরণগত সংজ্ঞা কী, তার আইনগত সংজ্ঞা কী। এরপরেও যদি কারোর লাজ লজ্জা না থাকে আর কি বলবো। কিন্তু তিনি তো বারবার চা খেতে বললেন অনশনের সময়। দেখুন, এটা হচ্ছে অমানবিকতা। তার আগের দিন ফোন করলেন, তার দুদিন পরে তাদের বললেন যে নবান্নে এসো। আচ্ছা, সেদিনে যদি ডাকতেন তাহলে তার দুদিন কম অনশন করতে হতো। আপনি বাড়িতে বসে খাচ্ছেন যাচ্ছেন, তারপর ওই সিরিয়াল নাকি দেখেন আপনি আবার সন্ধ্যাবেলার পরে, ওই সিরিয়াল দেখছেন। হ্যাঁ, তো রাজ্যের মেধাবীতম ছেলেমেয়েরা তারা বাধ্য হচ্ছে রাস্তার পাশে বসতে। তাদের ফোন করলেন, দিয়ে তারপরে আরও দুদিন অনশন করতে বাধ্য করলেন। এ থেকেই পরিচয় পাওয়া যায় যে তিনি কতটা অমানবিক। অনশনকারী তাদের চা খেতে বলছেন, অনশন যারা সমর্থন করছেন তারা একই মঞ্চে বসবাস, তারা একই মঞ্চে থাকছেন, মানে থাকছিলেন রেদার, তাদের চা খেতে বলে আসলে অপমান করছেন, অনশনকারীদের অপমান করছেন। উনি তো নিজে অনশন করেছিলেন বলে উনি নিজে দাবি করেন, আসলে তো উনি তো অনশন করেননি, অনশনের নামে নাটক করেছিলেন। ফলে একজন অনশন করলে তাদের মানে কী খেতে বলা উচিত বা কীভাবে তাদের ট্রিট করা উচিত, সেটাও যদি রাজ্যের মুখ্যমন্ত্রী না জানেন, এর থেকে হতাশাজনক আর কি হতে পারে। দেখা গেল ওয়াকা বিল নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একদম হাতাহাতি। না দেখুন, আমি এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে বৈঠক, সেই বৈঠকে এই যে বোতল ছোড়ার বিষয়টি আমি তৃণমূলীয় কালচার বলেই মনে করি। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন এই চেয়ারে বসার জন্য, তিনি বিধানসভার চেয়ার টেবিল ভেঙেছিলেন। যার প্রতি লোভ থাকে, ওনার চেয়ারের প্রতি লোভ ছিল, চেয়ার ভেঙেছেন। আমি জানি না বোতলের প্রতি, যিনি বোতল ভেঙেছেন তার কতটা লোভ আছে বা অন্য কিছু আছে কি না। যাই হোক না কেন, অনেকে প্রশ্ন অনেকে আমাকে ফোনে করেছেন যে আচ্ছা বোতলটি কি মানে ওখান থেকেই দেওয়া হয়েছিল নাকি বাইরে থেকে আনা হয়েছিল। আমি জানি না, সেই নিয়ে তাদের হয়তো স্বচ্ছ ধারণা নেই বলেই হয়তো বলেছেন। এবং অনেকে আবার এক প্রশ্নও তুলেছেন যে বর্ণহীন ছিল নাকি রঙিন ছিল ভিতরের কোনো তরল থাকলে। যাই হোক না কেন, আমি জানি না, তাদের মনে হয়তো প্রশ্ন জেগেছে।
কিন্তু এই ব্যবহারটি কোনোভাবেই প্রকৃতিস্থ ছিল না, এবং একজন সাধারণ যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষ কখনোই এই কাজ করতে পারে বলে কারোরই মনে হয়নি। সংসদের অভ্যন্তরে বা যেহেতু সংসদীয় কমিটির বৈঠকে তো নয়ই, এরকম অসংসদীয় আচরণ একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারেন, এবং ট্র্যাডিশন বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে ট্র্যাডিশন তৈরি করেছেন সেই ট্র্যাডিশন ফলো করছেন। দেখেছেন নেত্রী চেয়ার ভেঙে যদি মুখ্যমন্ত্রী হতে পারে, তাহলে আমরা নেত্রীর দলের লোক বোতল ভেঙে অন্য কিছু হতে পারি। বোতল ভেঙেছেন। আর তার থেকে বড় কথা, দেখুন আমি এটা লাইটার মোডে বললেও একটা জিনিস জেনে রাখবেন, যে এই যে যেটি নিয়ে আলোচনা হওয়ার জন্য ওই বৈঠকটি ছিল, সেটি ছিল ওয়াকআপ বিল, যে নতুন যে অ্যামেন্ডমেন্ট আনার চেষ্টা হচ্ছে, নতুন যে আইন আনার চেষ্টা হচ্ছে, সেখানে পরিষ্কার যে ওয়াকআপের সম্পদের উপর একটা শকুনের নজর পড়েছে। এখন এই শকুন কিন্তু আপনি ছোট শকুন আর বড় শকুন, এখানে এই যে ওয়াকআপ সম্পদ রয়েছে বিভিন্ন, কলকাতায় যদি দেখেন বা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যদি দেখেন, এবং সেগুলো যদি আপনি ফিজিক্যাল ভেরিফিকেশন করেন, তাহলে দেখবেন যে বেশিরভাগটাই বেদখল হয়েছে, এবং এই দখলদার কারা, দেখবেন তৃণমূল কংগ্রেসের লোকজনেরা, তাদের নেতা নেত্রীরা সেখান থেকে দখলদারিত্ব হয় নিজেরা করছেন, অথবা দখলদার বসিয়ে সেখান থেকে তোলা আদায় করছে। একটা উদাহরণ দিই, কালীঘাটে একটি 12 বিঘা কবরস্থান, সেই কবরস্থানে কাদের কবর রয়েছে এবং কাদের এটা ওয়াকফ সম্পত্তি? টিপু সুলতানের পরিবারের। কারণ আপনারা জানেন টিপু সুলতানের পরিবার এখানে কলকাতায় ছিল, তাদের বেশ কিছু ওয়াকফ স্টেটও আছে, যেমন ধরুন টিপু সুলতান মসজিদ ওই টিপু সুলতান পরিবারেরই ওয়াকফ স্টেট। ফলে এই যে ওয়াকফ, এই যে কবরস্থানটিও ওয়াকফ সম্পত্তি। এই কবরস্থান, এই কালীঘাটের কবরস্থানটি 12 বিঘা এলাকা জুড়ে অবস্থিত। সেই কবরস্থানটি দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা, এবং শুধু তাই না, সেখানে প্রতিদিন দখলদার বসানো হচ্ছে, কাউকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে, বলছে তুই আমাকে টাকা দিবি, এইভাবে দখলদারের কাছ থেকে টাকা তুলছে সোজা কথায়। এবং ওই 12 বিঘা জমি মানে বুঝতে পারছেন কতটা এলাকা জুড়ে, এবং কালীঘাটের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। এবং শুধু তাই না, সেই নিয়ে একটা লিডিং নিউজ পেপার খবরও করেছিল, সময়ের গ্রাসে তলিয়ে যাচ্ছে টিপুর ঐতিহ্য। এবং সেই খবরে শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কোনো মন্তব্য করতে চাননি। এবং এইটা দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেসের এলাকার এক গুন্ডা নেতা। শুধু তাই না, এবং সেখান থেকে কাটমানি 75-25 ভাগের নিশ্চিতভাবেই সেখানে যায়, না হলে কেন চুপ কেন? এই যে সম্পত্তি, এই সম্পত্তি কিন্তু শুধুমাত্র ওয়াকফ স্টেট, শুধু তাই না, সেটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে নির্দিষ্টভাবে বলা আছে কোনো সাইট হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করা যেতে পারে। এবং সেক্ষেত্রে এই যে ওয়াকফ স্টেটটি, সেটি গ্রেড 1 হেরিটেজ সাইট। এই ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের এই কমিউনিকেশন ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের সেক্রেটারি সাইন করছে, কমিউনিকেট করছে যিনি এই ওয়াকফ স্টেটের যিনি সেক্রেটারি, অর্থাৎ মোতোয়ালিকে, যে এই প্রপার্টিটি একটি গ্রেড 1 হেরিটেজ সাইট। টিপু সুলতানের পরিবারের কবরস্থান, গ্রেড 1 হেরিটেজ সাইট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট মোতাবেক সেই সম্পদটি দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রী। সেই নিয়ে খবরও হয়েছে, তারপরেও এখনো দখলমুক্ত হয়নি। কবর বিক্রি করে খাচ্ছে এরা, কবরের উপরে ব্যবসা করে খাচ্ছে এরা, সেখান থেকে কাটমানি নিয়ে এরা খাচ্ছে, সেখান থেকে কাটমানি নিয়ে বাড়িতে লিফটার ঝাড়বাতি লাগাচ্ছে। যারা জন্ম থেকে মৃত্যু কোনো কিছুই কাটমানির বাইরে রাখেনি, ইভেন কবরও কাটমানির অন্তর্গত করে দিয়েছে। লাশেরও রাজনীতি, রাজনীতি না, লাশের তোলা। লাশ হয়ে যাওয়ার পরে লাশ যখন কবরস্থ হচ্ছে, সেই কবরেরও তোলা। এবং দেখুন, কবর মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র স্থান, তার উপর দাঁড়িয়ে সেখানে জুতোরও দোকান আছে বা অন্য কিছুরও দোকান আছে। ভাবুন একবার, যে কবরকে এরা অসম্মান করছে, তারা সেই সম্পদকে দখল করছে, সেখান থেকে তোলা তুলছে, একটা ওয়াকফ সম্পদ দখল করে আছে,
এরা তো চায় না কোনোভাবেই ওয়াকআপ নিয়ে আলোচনা হোক। এরা ওয়াকআপকে করে খাওয়ার জায়গা করে রেখে দিয়েছে, তাই এরা নাটক করছে যাতে কোনোভাবেই ওয়াকআপ নিয়ে আলোচনা না হয়। আমি আবেদন করব আপামর জনগণকে যে এই রাজ্যে যত ওয়াকআপ স্টেট আছে সেগুলোর ফিজিক্যাল ভেরিফিকেশনের দাবি তোলা হোক, সেগুলোর বর্তমান অবস্থান কি, দখলদার কারা, এই দখলদার মুক্ত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একেবারে চেতাবনী বলে চেতাবনী, আপনি যে ভাষা বুঝবেন আমি সেই ভাষাতেই বলতে চাইছি, যদি এই কালীঘাটের কবরস্থান দখলমুক্ত না হয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুসলিম সমাজ বুঝে নেবে যে তুমি কবর বিক্রি করে খাও। তুমি চাইলে তুমি বলো কবে দেখবে সমস্ত ডকুমেন্ট। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন যার চেয়ারম্যান এই শোভাপ্রসন্নবাবু, কলকাতা কর্পোরেশনের মেয়র ববি হাকিম, কারণ এটা গ্রেড 1 হেরিটেজ প্রপার্টি, কেন দখল মুক্ত হবে না ববি হাকিম জানে না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্সারেবল থাকবে না যে তার দলের গুন্ডা এলাকার নেতা প্রতি মাসে কোটি কোটি টাকা ওখান থেকে তোলা তুলছে, কাউকে এনে দোকানদার বসিয়ে দিচ্ছে, সেখান থেকে বলছে আমাকে ভাড়া দিবি, নিচে কবরস্থানের উপরে দোকানদার বসিয়ে সেখান থেকে করে খাচ্ছে, তোলা তুলছে। অভাবনীয় অভাবনীয় কাজটি করছে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায়। কালীঘাটে ওর বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার, মানে 1 কিলোমিটারও হবে না। ফলে এই অবস্থা করে রেখেছে এই ওয়াকআপের। তারা ওয়াকআপ নিয়ে এরকম বড় বড় কথা বলছে। আমি প্রিমিসেসের ঠিকানা সহ বলে দিচ্ছি, 51/1B 51/1 সতীশ মুখার্জি রোড, এখানে এই প্রপার্টিটি অবস্থিত। মাইসর ফ্যামিলি ফতেয়া ফান্ড ওয়াকআপ স্টেট, ইসি নাম্বার হচ্ছে 8302। ফলে এই প্রপার্টি যদি দখলমুক্ত না হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এর কনসিকুয়েন্স ফেস করতে হবে। কিন্তু তারা তো বারে বারে বলছে আমরা সংখ্যালঘু অর্থাৎ মুসলমানদের পাশে। কবরস্থান বিক্রি করে, মুসলমানদের কবর বিক্রি করে মমতা খাচ্ছে এইরকম পাশে। টিপু সুলতানের পরিবারের কবর, টিপু সুলতানের ছেলেদের, তার পরিবারের, তার পরবর্তী বংশধরেদের কবর রয়েছে ওখানে। তার উপরে জুতোর দোকান, তার উপরে রোলের দোকান, সেখানে লোকে জুতো নিয়ে উঠছে, সেখানে সকলে যাচ্ছে, কেউ রোল খাচ্ছে, কেউ জুতো বিক্রি করছে, আর সেখান থেকে তুলে কাটমানি 75-25 ভাগের 75 পাচ্ছে। কোনো ইয়ে নেই। এইরকম করে মুসলমানদের উন্নতি করছে। মুসলিমদের কাছে সব থেকে পবিত্র স্থান হচ্ছে কবর। সেই কবরস্থানে মমতা ব্যানার্জি সেই কবরস্থানটিকেও বিক্রি করে দিয়েছে। এইভাবে কবরস্থানকে তোলার ব্যবস্থা করে দিয়েছে। কালীঘাটের কবরস্থান কবে দখলমুক্ত হবে এর জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। টিপু সুলতান পরিবারের কবরস্থান কবে দখলমুক্ত হবে? আপনার ক্যামেরার মাধ্যমে আমি সরাসরি বলছি, যদি এই দখলমুক্ত মমতা ব্যানার্জি না করে এর কনসিকুয়েন্স, এবং ববি হাকিম না করে এর কনসিকুয়েন্স ওদের ফেস করতে হবে। চ্যালেঞ্জ করছে অবশ্যই এর কনসিকুয়েন্স ফেস করতে হবে। গোটা পশ্চিমবঙ্গের জনগণকে জানাচ্ছি যে এইভাবে টিপু সুলতানের পরিবারের, এবং একটি লিডিং নিউজ পেপার, সে নিউজ পর্যন্ত করেছে, মমতা ব্যানার্জি জানতো না? 2020 সালে 8ই ফেব্রুয়ারি আনন্দবাজার সব জানে। হেরিটেজ কমিশন সেটাকে গ্রেড 1 হেরিটেজ সাইট করেছে। তারপরেও সেখান থেকে তোলার জন্য মমতা ব্যানার্জি কবরস্থানকে তুলতে ওর দলের ওই গুন্ডাদের ও দিয়ে রেখেছে, ওখান থেকে আমাকে 75-25 ভাগে 75 দিয়ে যাবি। এই হচ্ছে মমতা ব্যানার্জি। তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন মুখ্যমন্ত্রীর মানবিক মুখ আছে। এই মানবিক মুখ, এই মানবিক মুখ কবরস্থান থেকে তোলে, এই হচ্ছে মুখ্যমন্ত্রী, এই হচ্ছে মমতা ব্যানার্জি। ওবিসি মামলা যেটা নিয়ে বারংবার মুখ্যমন্ত্রী বলছেন যে এর জন্যই নিয়োগ আটকে, সেদিক থেকে আপনি প্রশ্ন তুলেছিলেন ওবিসি মামলার আইনজীবী কে,
এবং সেটা সুপ্রিম কোর্টে লিস্টেড হয়েছিল মামলাটা, আজকেও লিস্টেড আছে। আজকে এই যে সাদা জামা পড়েছে এই কারণেই আজকে কলকাতা হাইকোর্ট ছুটি। এই যে এই গোটা পুজো জুড়ে, এই পুজোর ছুটি জুড়ে এই মামলাটি লিস্টেড আছে। আজকে 26 নম্বর আইটেম ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, ওই যে বললাম মিথ্যাবাদী, তিনি প্রতি মুহূর্তে প্রমাণ করে দেয়। এবং যেটা লিখিত, ভাবুন কলকাতা হাইকোর্টে লিখিত নির্দেশ, সেটা নিয়ে মিথ্যাচার করছেন। ওই ওবিসি মামলায় কোথাও বলা নেই যে পশ্চিমবঙ্গ সরকার কোনো চিকিৎসক বা পুলিশকর্মী নিয়োগ করতে পারবেন না। বিশেষ কিছু এন্ট্রি, সেটার সেই এন্ট্রি নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল। সেই মামলার নির্দেশে 2010-এর পর থেকে বেশ কিছু এন্ট্রি নিয়ে আদালত অবজারভেশন দিয়েছেন এবং বলেছেন যে সেইগুলো সাপেক্ষে সেগুলো বাতিল করেছেন এবং বলেছেন 2010-এর পরের যে এন্ট্রিগুলো, এবং শুধু তাই না, ইভেন সেই এন্ট্রিগুলোর মধ্যেও যে প্রসেসগুলো, যে সিলেকশন প্রসেস চলছিল, সেই সিলেকশন প্রসেস কিন্তু কন্টিনিউ করবে। সেখানে যদি কেউ সাকসেসফুল হয়, ওই ওবিসি সার্টিফিকেট দিয়ে তিনি চাকরি পাবেন। এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনি নতুন বিজ্ঞাপন দিতে পারবেন না, নতুন অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন না, সর্বপ্রথম মিথ্যা কথা। কেন নিয়োগ করতে পারবেন না? আচ্ছা, ওই নির্দেশের পরে কি কেউ ওবিসি নেই পশ্চিমবঙ্গে? মিথ্যা কথা বলছেন। উনি হয় রাইটই জানেন না, বা পড়েননি, বা জেনে মিথ্যা কথা বলছেন। মমতা ব্যানার্জিকে বলতে হবে। আর উনি যে পড়েননি বা না জেনে যদি বলে থাকেন, আদালতের কোনো নির্দেশকে উনি এইভাবে ভুল ব্যাখ্যা দেন, সেটা একেবারেই অনুচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যদি এইভাবে ভুল ব্যাখ্যা দেন। এই ওবিসি মামলাটি লিস্টে রয়েছে। এবং শুধু তাই নয়, যে জুনিয়র চিকিৎসকদের বলছেন যে তোমরা লিস্টেড করার উদ্যোগ নাও। আচ্ছা, চিকিৎসকদের পক্ষ থেকে যে দুজন আইনজীবী দাঁড়িয়েছেন, তার মধ্যে তার নামও করেছেন, উনি নাম করে তিনি বলেছেন আমার নাম নেওয়া উচিত হয়নি। সেই ইন্দিরা জয় সিং তো ওবিসি মামলায় রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি অ্যাপিয়ার করেছিলেন। আমি নিজে প্রথম দিন ম্যাটার ধরে তিনিও অ্যাপিয়ার করেছেন, আমিও অ্যাপিয়ার করেছি। আমি একটা পক্ষের আইনজীবী হিসাবে ওই অর্ডারকে চ্যালেঞ্জ করে গেছি সুপ্রিম কোর্টে, যাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, যাতে মুসলিমদের ওবিসি থাকে। ফলে উনি যে মিথ্যাচার করছেন যে তোমাদের আইনজীবী, তো তোমাদের আইনজীবী তো সে তো আপনারও আইনজীবী, রাজ্য সরকারের আইনজীবী, আপনি বলবেন। জুনিয়র চিকিৎসকরা কেন যে মামলায় তারা পার্টি রয়ে, তারা কেন বলতে যাবে সেই মামলার আইনজীবীকে? হতে পারে তিনি তাদের আইনজীবী, কিন্তু যে মামলায় তারা পার্টি নয়, কেউ নয়, তারা বলে দেবে? এটা হয়? আর আপনি দায়িত্ব নিতে পারবেন না? আপনি আপনার আইনজীবী হিসেবে রেখেছেন, আপনি বলতে পারবেন না? নাকি ওবিসি মামলা ওটা মুসলিমরা অধিকার পাবে বলে বলবেন না, তাদেরকে ঝুলিয়ে রেখে দেবেন, যাতে তারা ওই যেমন পিছিয়ে পড়া আছে ওইভাবে পিছিয়ে পড়ে থাকে? ফলে মমতা ব্যানার্জি আসলে এই যে দেখেন না, মুসলিম দরদি মুখ তৈরি করার চেষ্টা করেন, আসলে উনি কোনোভাবেই চান না যাতে মুসলিম সমাজ এগিয়ে যায়। এই যে যদি আপনি দেখেন, টালিগঞ্জ এবং কালীঘাট এলাকায় যে পরিমাণ ওয়াকফ স্টেট রয়েছে, যে পরিমাণ ওয়াকফের সম্পদ রয়েছে, সেটা যদি সঠিক ইউটিলাইজেশন হয় না, সেটা কয়েক হাজার কোটি টাকার সম্পদ, কয়েক হাজার কোটি টাকা, সেটা লক্ষ কোটি টাকার হলেও অবাক হব না। শুধু একটা ক্লাব আছে 308 বিঘা, টালিগঞ্জ এলাকায় একটা ক্লাবে 308 বিঘা ওয়াকফ স্টেট। আর একটা ক্লাব যেখানে গল্ফ খেলা হয় 77 বিঘা সম্পদ রয়েছে। সমস্ত তথ্য আমার কাছে আছে। এই যে আপনাদের দেখাচ্ছি যে কালীঘাটের কবরস্থান 12 বিঘা, এরকম কত সম্পদ রয়েছে ওই এলাকায়। সব দখল করে খাচ্ছে, লুটে পুটে খাচ্ছে এই তৃণমূল, সব লুটে পুটে খাচ্ছে। আর ওখান থেকে কাটমানি প্রতি মাসে নিচ্ছে। ওয়াকফ থেকে কাটমানি কত পায় এইসব? এই কয়েক লক্ষ কোটি টাকা যদি ধরেন, আপনি যদি হিসাব করেন, যদি 2.5% করে ভাড়া হয়, ভাবুন তো কয়েক হাজার কোটি টাকা করে প্রতি মাসে মানে কাটমানি পায়। ফলে এই কাটমানির ব্যবসা চালাবে বলে ও বেসিক্যালি ওয়াকফ নিয়ে কোনো স্টেপ নেয় না। আর ওয়াকফ নিয়ে ও চায়ও না যে কোনো আলোচনা হোক, কারণ এই কাটমানির ব্যবসা তাহলে বন্ধ হয়ে যাবে। এই কাটমানি থেকে বেসিক্যালি কাটমানি থেকেই তো এইসব করে বেড়াচ্ছেন। মুসলমানদেরকে কি বড়ি হিসেবে একবারে শুধু মুসলমানদের নয়, তাদের
তাদের ভাত কেড়ে খাচ্ছে, ওয়াকফের সম্পদ কেড়ে খাচ্ছে। এই যে মুসলমানদের সমাজের কোনো উপকার হয় না। শুধু তাই না, এই ওয়াকফ সম্পদের উপরে যে বললাম একটা ক্লাব চলছে, গল্ফ খেলা হচ্ছে, কবরস্থান দখল করে এই তৃণমূলের গুন্ডা শুধু দখল করে সেখান থেকে তোলা তুলছে, ওখান থেকে কাটমানি পাঠাচ্ছে, সব ভাগ পাচ্ছে। ওই জন্য কিছু দখলমুক্ত, ও যদি প্রমাণ করে যে হ্যাঁ মুসলমান ও বলো কবে ও দখলমুক্ত করবে। মমতা ব্যানার্জি কবে কালীঘাটের টিপু সুলতান পরিবারের কবরস্থান কবে দখলমুক্ত করবে, ও বলে দিক কবে করবে, কবে করবে। মিথ্যা কথা বলছো। শেষ দুটি প্রশ্ন, বিরূপাক্ষ বিশ্বাস প্রসঙ্গ আসতেই মুখ্যমন্ত্রী কার্যত বিরক্তি প্রকাশ। অবশ্যই ও করবেই তো। ও সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপাক্ষ, পার্থ, মানিক, এগুলো হচ্ছে সম্পদ। সুবীরেশ যত সম্পদ ওর জোগাড় করে। ওই অভিকের আরএমও পদে কি করে নিয়োগ হয়েছে, ও ইয়ে করবে, সেই তার তদন্ত একটা কোনো একজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে একটা তদন্ত কমিটি তৈরি করা হোক না কেন, দেখবেন ও জেলে যাবে, ও ভয় করবে না। ও জানে যে বেসিক্যালি এগুলো যদি সঠিক তদন্ত হয় তাহলে সবার আগে জেলে যাওয়ার সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই জন্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ওই যে 10 দফা দাবি না জানার ভান করছে। কবে তদন্ত কমিশন তৈরি করবে? একজন প্রাক্তন বিচারপতিকে মাথায় বসিয়ে একটা তদন্ত কমিটি হয়ে যাক না, এবং তার রিপোর্টটা যেন প্রকাশ পায়। শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী যে বারে বারে একটার পর একটা কথা বলছে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল। 1.5 কোটিরও বেশি টাকা হচ্ছে ডাক্তারদের আন্দোলন খাতে এসেছিল, সেই নিয়েও কিন্তু একেবারে তৃণমূল সরকার রাজনীতি করতে শুরু করেছিল। কিন্তু ডাক্তাররা কার্যত জানিয়ে দিয়েছে যে এটা মেডিকেল হেলথের বিভিন্ন ক্যাম্পে খরচা বা আইনি লড়াইয়ে। আবার অনেকে বলছেন তৃণমূল সরকারকে 75-25 ভাগটা দেওয়া হয়নি বলেই তারা প্রশ্নটা তুলছে। দেখুন, মন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে 55 কোটি টাকা বেরোয়। আচ্ছা, গোটা পশ্চিমবঙ্গে সহ গোটা ভারতবর্ষ, ইভেন বিদেশেরও তাদের ওই আরজিকর সহ বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা, তারা কেউ চিকিৎসক হিসেবে লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসক হিসেবে তারা প্রতিষ্ঠিত, তারা কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000, যার যেমন প্র্যাকটিস বা যার যেমন সামর্থ্য অনুযায়ী দিয়েছেন। তাতে 1,70,00,000 টাকা বিরাট টাকা। এবং এই আন্দোলনে যদি জনগণ তো ডোনেট করেছে, তাতে ওর অসুবিধা হওয়ার তো কথা নয়। বা জনগণের টাকা, মানে এই গোটা চিকিৎসক করলে তো 1,70,00,000 টাকা তারা, আমি তো মনে করি যে বেসিক্যালি মানে ওদের লজ্জা পাওয়া উচিত। আরে মন্ত্রীর বান্ধবীর খাটের তলার 55 কোটি, আর এত আরজিকর মেডিকেল কলেজে, মানে তারা ধরেন মাধ্যমিক এইচএস প্রতি বছর টপার হওয়া ছেলেমেয়েরা তারা এমবিবিএসে ভর্তি হলো, তারা পাস করলো, তারা কেউ আমেরিকায় চিকিৎসা করছে, কেউ লন্ডনে চিকিৎসা করছে, কেউ হয়তো কলকাতায় চিকিৎসা করছে, বিভিন্ন হাসপাতাল, সরকারি বেসরকারি হাসপাতালে। তারা সকলে মিলে 1,70,00,000 টাকা দিতে পারলো মাত্র। এ তো মন্ত্রীর বান্ধবীর খাটের নিচের টাকা তারা পৌঁছাতে পারলো না। এ তো লজ্জা পাওয়া উচিত চিকিৎসকদের, যে মন্ত্রীর বান্ধবীর খাটের তলার টাকাও ওরা সেই টাকাও তুলতে পারেনি, মানে সেই টাকাও ওরা দিতে পারেনি। মানে মাধ্যমিক চিকিৎসা টপার হয়ে কী করলো ওরা? এর থেকে তো মন্ত্রীর বান্ধবী হলে তার খাটের তলা থেকে এর থেকে বেশি টাকা বেরোতো। মানে এক বান্ধবীতে খাটের তলা থেকে এর থেকে বেশি বেরিয়েছে, মানে তার কয়েক গুণ আর কি।